আধার ও আলোকে দেখা গেল না। শেফালির মাধ্যমে ডাকা হয়েছিল, কিন্তু রুমের ভেতর থেকে কারোর সাড়া শব্দ না পেয়ে চলে এসেছেন। হয়তো ঘুমিয়ে আছে, তাই আর বিরক্ত করেনি কেউই। ডাইনিং টেবিলে পিনপত নীরবতা ছেয়ে আসে। মাঝে মধ্যে সুবহান খানের সাথে মতিউর রহমান ও মাহবুব রহমান টুকটাক কথাবার্তা বলছেন। ওনারা আজই চলে যাবেন, কারণ ওনাদের তো কাজ কাম আছে। তার উপর ছায়াও সবে ভার্সিটিতে উঠেছে। মেয়েটার ইচ্ছে ছিল বড় বোনের ভার্সিটিতে পড়ার, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে। অগত অন্য বিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। মায়ার পাশে ছায়া বসে থেকে খাবার খাচ্ছে আর সামনে বসা ব্যক্তিকে দেখছে। লোকটা মাথা নিচু করে চুপচাপ নাস্তা করছে। একবারের জন্য মুখ তুলে কোনো দিকে তাকায়নি। শুধু রাত ভাইয়ার সাথে একটু কথা বলেছিল। তারপর থেকে মুখে কুলুপ এঁটে বসে আছে। মিনময় পানি খেয়ে সবজি নিতে চাইল। সে হাত বাড়ানোর আগে কেউ একজন পাত্রটা এগিয়ে দিল তার সামনে। মিনময় মাথা তুলে সামনে তাকায়। একজোড়া মায়াবী চোখের সাথে দৃষ্টি বিনিময় হতে সে নজর সরিয়ে নিল। এই পুচকে মেয়েটা বুঝলো কিভাবে সে সবজি নিতে চাইলো, নাকি মন পড়তে পারে? মিনিমায় আবারও মেয়েটার দিকে তাকায়। গতকাল তার সাথে অনেক গল্প করেছে। মেয়েটা কবে থেকে তাকে চেনে, কবে ফ্যান হয়েছে, কবে তার গানে আসক্ত হয়েছে, ইতি ইতি সবকিছু বলেছে। আর সে এই প্রথম মনে হয় বোন ব্যতীত এই মেয়েটার সাথে বসে ঘন্টার পর ঘন্টা কথা বকাবকি শুনেছে। এই মেয়েটা এত কথা বলতে পারে, উফ, একদম নিজের বড় বোনের মতো হয়েছে। প্রথম সাক্ষাৎ এই তাকে কোনো মেয়ে এইভাবে ধুয়েছে, তাও তারই বন্ধুর বউ ওরফে ভাবিজান। সে বুঝে গেছে এরা দুবোন ভীষণ সাংঘাতিক। সবার নাস্তা করা শেষ হতেই আধার সিঁড়ি বেয়ে আস্তে ধীরে নেমে এলো। আলেয়া রহমান মেয়েকে দেখতে না পেয়ে কপাল কুঁচকালেন। তার মানে তার মেয়েটা এখানেও দেরিতে ঘুম থেকে উঠে। মেয়েটা আস্ত একটা অলস, সাথে ঘুম কাতরেও। আধার চুপচাপ এসে নাস্তা করতে লাগলো। মাংসের ঝোল ঠোঁটের কোণে একটু লাগতেই জ্বলে উঠল। সে টিস্যু দিয়ে কেটে যাওয়া রক্তিম ঠোঁট মুছে নিল। পাজি মেয়েটা ইচ্ছে করে কামড় দিয়েছে, আর একটু হলে তার গালেও লাভ বাইটে দিত। ভাগ্যিস আগেই মেয়েটার পরিকল্পনা বুঝতে সক্ষম হয়েছিল, নয়তো আজ আর কাউকে মুখ দেখাতে পারত না। মাস্ক পরে থাকতে হতো। তাহমিনা খান চেয়েছিলেন কিছু বলতে, কিন্তু বলতে পারলেন না বড় ছেলের কঠিন চেহারা লক্ষ্য করে। ছেলেটা ভীষণ রেগে আছে তার উপর, এবং এই রাগ করে থাকাটা একদম স্বাভাবিক। তিনি না বুঝে শুনে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। তাই তো আর কোনো রকম অশান্তি করেনি, কারণ তিনি চান না এ বাড়ি থেকে আদার চলে যাক। নিজের স্বার্থের জন্য হলো ওনার বড় ছেলে বাড়িতে থাকাটা জরুরি, নয়তো এত এত সুখ বিলাসিতা কিভাবে পাবেন? ছেলেটা চলে গেলে কি আর তাদের খরচ বহন করবে? তখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, তাদেরকে দেখার আর সময় হবে না। তাই আপাতত পরিবেশ শান্ত রাখতে হবে, নয়তো তীরে এসে সব ডুবে যাবে। এটাকে বাপের বাড়ি পেয়েছো যে দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে? তোমার শাশুড়ি সকাল থেকে একা সব দিকে দেখছেন, আর তুমি বাড়ির বড় বউ হয়ে কিনা ঘুমাচ্ছ? এই শিক্ষা দিয়েছি তোমাকে। আলো থমথমে মুখে মায়ের রাগান্বিত চেহারা দিকে তাকিয়ে আছে। সে মাত্রই ঘুম থেকে উঠে গোসল নিয়ে বাইরে এসেছিল। তখনই আলেয়া রহমান তার সামনে হাজির হন আর মেয়েকে কিছু কথা শোনায়, কারণ তিনি চান না অন্য কেউ ওনার মেয়েকে কথা শোনানোর সুযোগ পাক। হাজার হোক এটা তার শ্বশুর বাড়ি, বউয়ের দায়িত্ব পালন করতেই হবে। যেখানে আজ বাড়ি ভর্তি মেহমান, আর সেখানে মেয়েটা ঘুম থেকে উঠল দুপুর বেলায়। কে কি ভাবছে কে জানে। এখন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন?
মিশে গিয়ে শাশুড়িকে সাহায্য করো। আলো ঠোঁট উল্টে কিছু বলতে যাবে তখনই পেছনে ভেসে এলো কিছু বাক্য। আপনার মেয়েকে কাজের মেয়ে হিসেবে নিয়ে আসেনি মা, ও বাড়ির বড় বউ হওয়ার আগে আমার বউ। এটা তার শ্বশুর বাড়ি বলে এই না যে নিজের সুখ শান্তি ঘুম ইচ্ছে অনিচ্ছে চাওয়া পাওয়া স্বাধীনতা বিসর্জন দিবে। অন্তত আমি বেঁচে থাকাকালীন হতে দিব না। কাজ করার জন্য লোক রয়েছে, দরকার হলে আরো দুজনকে রাখবো। এখানে বাড়ি শুধু আমার নয়, আপনার বড় মেয়েরও। ও যেভাবে থাকতে পছন্দ করে সেইভাবেই এখানে থাকবে। আর আপনার মেয়ে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করে। আপনাদের ওখানে থাকাকালীন যেটা যেটা করেনি তার সবটাই এখানে এসে করেছে। বলতে পারেন আমার বউ সব দিক থেকে একদম পারফেক্ট। ছেলেটার কথা শুনে আলেয়া রহমান মুগ্ধ হলেন। তিনি তো তার বড় মেয়ের জন্য এমনই একজনকে চেয়েছিলেন, যে মানুষ তার মেয়েটার পাশে থাকবে, তাকে বুঝবে এবং সমস্ত পাগলামি সহ্য করবে, কারণ তিনি তার মেয়েকে ভালো করেই চেনেন। মেয়েটা কেমন? আলেয়া রহমান এক গাল হেসে ছেলেটার সামনে এসে শান্ত গলায় বলল, আমার মেয়ে ভাগ্যবতী, তোমার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছে। আপনার মেয়ে নয় মা, বলুন আমি ভাগ্যবান যে কিনা আপনার বড় মেয়েকে পেয়েছে। আলেয়া রহমান হাসলেন। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অনেক সুখী হও বাবা, আর আমার মেয়েটার পাশে সারা জীবন থেকো ইনশাআল্লাহ মা। আপনার মেয়ে চাইলেও ওকে কখনো ছাড়বো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আলেয়া রহমান হেসে সেখান থেকে চলে গেলেন। তখন আলো এসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, ভালোই তো শাশুড়িকে পটাতে পারেন দেখছি। আদার মেয়েটার কোমর চেপে ধরে আরো ঘনিষ্ঠ করে নিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মা শুরু থেকে আমার সাথে ছিল, ওনাকে আলাদা করে আর পটাতে হয়নি। আলো কিছু না মানুষটার কেটে যাওয়া ঠোঁটের দিকে তাকায়, তারপর আস্তে করে বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট স্পর্শ করলো। ব্যথা? একটু না। তাহলে আরেকবার দেই। আদার একেবারে উঁচিয়ে জিজ্ঞেস করলো, তুমি এই কামড়াকামড়ি ছাড়া আর কিছু পারো না? আলো হেসে স্বামীর নাকের সাথে নাক ঘষাঘষি করে বলল, না, আমার সাথে থাকতে হলে কামড় খেতেই হবে মিস্টার। আদার বাঁকা হেসে বলল, আর আমার কাছে থাকতে হলে আপনাকে প্রতিদিন কষ্ট সহ্য করতেই হবে মিসেস খান। আলো স্বামীর লাল হয়ে ওটা ঠোঁটে চুমু খেয়ে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, সকল কষ্ট মঞ্জুর, তবুও দিন শেষে এই আপনিটাকেই চাই। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। রহমান পরিবারের সবাই বিদায় নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছে। এখন মিনমা ও মীরা সবার থেকে বিদায় নিল। আই হোপ অতীত ভুলে নিজের জীবনকে আরেকটা সুযোগ দিবি। মীরা গাড়িতে বসেছে আর মিনময় বাইরে দাঁড়িয়ে আদারের সাথে কথা বলছিল। বন্ধুর কথা শুনে মিনময় চাবির রিং আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আদার দুদিকে মাথা নাড়িয়ে কঠোর প্রতিবাদ করলো, ভুল। ম্যারেড লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তোর কপালে ভালো বউ জুটেছে তাই বেস্ট লাইফ মনে হচ্ছে। নেগেটিভ কেউ জুটলে বুঝতি বিয়ের আসল মজা। তুই মুভ অন করবি কিনা সেটা বল। তোর শ্যামা পাখির মতো কাউকে পেলে ভেবে দেখব। আদার কিছু একটা ভেবে আনমনে বলল, একজন আছে। মিনময় কপাল কুঁচকে জানতে চাইল, কে? আদার কিছু বলতে যাবে তখনই সেখানে রাত এসে উপস্থিত হয়। বাইকে দেখে আর কিছু বলল না। রাতে মিনময়ের সাথে টুকটাক কথা বলল। এক সময় মিনময় ও মীরা তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। কেটেছে মাসের পর মাস। এই 3 মাসে বদলেছে অনেক কিছুই। আদার আর আলো সম্পর্ক আগের থেকেও গভীর হয়েছে।
মেয়েটা আগের মতো রয়ে গেলেও আদার অনেক পরিবর্তন হয়েছে। একসময় যেই মানুষটা সামান্য হাসাহাসি করতো না, এখন সেই মানুষটাই কথায় কথায় বউয়ের সাথে হাসাহাসি করে। তাদের দুজনের ঝগড়াঝাটি খুনসুটি পুরো খানবাড়িকে মাতিয়ে রাখে। আদার বাইরের জগতে ভিন্ন হলেও সে তার বউয়ের কাছে সম্পূর্ণ আলাদা এবং একান্তই একজন প্রেমিক পুরুষ। সময়ের সাথে সাথে তার জীবনের কালো অধ্যায় গুলো মুছে যেতে শুরু করেছে। তার অন্ধকার জীবনে একমুঠো চাঁদের আলোর মতো মেয়েটা এসে আলোকিত করে দিয়েছে। এক সময় এলোমেলো জীবনে থেকে পালাতে চেয়েছিল, আর এখন সেই জীবনের মাঝে বড্ড থাকতে ইচ্ছে করে। অর্ধাঙ্গিনীর হাতে হাতে রেখে বাকি পথটা একসঙ্গে পার করতে চায়। নিজের শেষ নিঃশ্বাস অবধি মেয়েটাকে ভালোবেসে যেতে চায়। ছেলেটার পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি হয়েছে সোবহান খান। উনি তো এতগুলো বছর এই দিনটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, এবং সেটা পূর্ণ হয়েছে। তিনি সবসময় চেয়ে এসেছেন তার বড় নাতি ভালো থাকুক, সুখে থাকুক, এবং তাকে কেউ একজন খুব করে ভালোবাসুক। নিজের ভালোবাসা দিয়ে ছেলেটার সব কষ্ট দূর করে দিক। ওনার চাওয়া ওপরওয়ালা পূরণ করেছেন। এখন তার ছন্নছাড়া নাতিকেও কেউ একজন নিজের থেকেও বেশি ভালোবাসে, আর সেই মানুষ হচ্ছে তার নাতবউ। তিনি বেছে বেছে নিজের নাতির জন্য ঠিক মেয়ে খানবাড়ির বড় বউ বানিয়ে নিয়ে এসেছেন। এত এত সুখের মাঝেও দুঃখ রয়েছে। 1 মাস আগে তাহমিনা খান বাপের বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে করে এবং নিজের এক পা হারিয়ে ফেলেন। ভাগ্য ভালো হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন, নয়তো তাহমিনা খানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতেন। আদার এত মাস পরেও ছোট মায়ের সাথে স্বাভাবিক হয়নি, তবে সে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে। ওনাকে দেখাশোনা করার জন্য দুজন মানুষও রেখেছে। আলো সেবা যত্ন করতে চাইলে সে কিছু কঠিন বাক্য শুনিয়েছিল মেয়েটাকে, কারণ সে ওই দিনের জঘন্য অপবাদ ভুলে যায়নি। তবুও সে চেষ্টা করেছে বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করার। খুব দরকার ছাড়া তাহমিনা খানের সাথে কথা বলে না। বর্তমানে পুরো সংসারে দেখাশোনা করে আলো। রাতের মধ্যেই বেশ ভালোই পরিবর্তন এসেছে। ছেলেটা আজকাল বড় ভাই দাদা জানের সাথে মসজিদেও যাওয়া শুরু করেছে, যাকে বলে এক কথায় ভদ্রলোক তৈরি হয়েছে। আর এতে আদার ওপর আদার কাছে লাখো শুকরিয়া আদায় করে। অবশেষে তার ছোট ভাইয়ের মাথায় সুবুদ্ধি এসেছে। সে তো কম চেষ্টা করেনি ভাইকে ভালো পথে নিয়ে আসার জন্য, কিন্তু ছেলেটার গায়ে বিদেশি হাওয়া লেগেছিল। খারাপ কিছু ছেলেদের পাল্লায় পড়ে যবে থেকে নেশা করা শুরু করেছিল, ঠিক তবে থেকে নষ্ট হয়ে গেছে। তার ওপর খোলামেলা পরিবেশে আরো বিগড়ে গিয়েছিল, কিন্তু এখন একটু দেরিতে হলেও নিজেকে শুধরে নিয়েছে। এমনকি তার বউকে ভাবিও বলে ডাকে, তবে তার সামনে বোম্বাই মরিচ ছাড়া ডাকে না। ছেলেটা আজকাল ভীষণ জ্বালায় তাকে। হাই চশমিশ। খুব পরিচিত কণ্ঠস্বর শুনে ঈশিতা মাথা তুলে সামনে তাকায় এবং বলে, বাই পটেটো। রাত হাসলো, হাতে থাকা কফির মগ বাড়িয়ে দিল। ঈশিতা সেটা নিয়ে ইশারা করে বসতে বলল। রাত সামনের চেয়ারে বসে মেয়েটার ল্যাপটপ নিয়ে দেখলো কি কাজ করছে। যেহেতু সে সিনিয়র আর কাজের অভিজ্ঞতাও রয়েছে, তাই নিজেই ফাইলটা রেডি করতে শুরু করলো। ঈশিতা চেয়ারে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে কফির মগে চুমুক দিয়ে সামনে বসা মানুষটার দিকে তাকায়। তারা দুজন এখন খুব ভালো বন্ধু। প্রথম প্রথম একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সে এক সময় যাকে চিনতো না জানতো না, আর আজ সেই মানুষটাকে মনের সব কথা বলে। ছেলেটা অন্যের চোখে কেমন তা জানে না, তবে তার চোখে ভীষণ ভালো।
একদম অন্যরকম। যাকে সে ঝরকার মাঝে থাপ্পড় মারলেও কিছু মনে করে না, শুধু সাপের মতো ফোঁস করে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু সূর্যের আলো ফুটতে না ফুটতে তার বাড়ির সামনে বাইক নিয়ে হাজির। সে তখন বারান্দায় দাঁড়িয়ে থেকে ছেলেটার মজা নিত অনেক। একবার তো পানি ফেলে গোসলও করে দিয়েছিল। সে মানুষটাকে এত জ্বালায়, অথচ মানুষটা কখনো বিরক্ত হয়নি এবং তার সবকিছুতেই খুশি হয়। যেদিন স্যারের কাছে ধরা পড়ব, সেদিন আমাদেরকে ঘাড় ধরে বের করে দিবে। রাত কাজ করতে করতে কফির মগে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়াটা কি অস্বাভাবিক কিছু? জব চলে গেলে কি করব আমি? কেন? বিয়ে করে সংসার করবে। বিয়ের কথা শুনে সীতার মুখটা মলিন হয়ে গেল। সে তাচ্ছিল্য সুরে বলল, সবার কপালে সবকিছু থাকে না রাত। একটু থেমে পুনরায় আওড়ালো, ছোট বোনকে বিয়ে দিতে হবে, তারপর ভাইটার লেখাপড়া শেষ হলে ও নিজের ক্যারিয়ার গড়লে তারপর না হয় আমি নিজের জীবনের কথা ভাববো। ততদিনে বুড়ি হয়ে যাবে তুমি, সমস্যা নেই। একাই না হয় জীবনটা পার করে দিব। বিয়ের পরও তো এসব করতে পারো না? মানে তোমার তো একটা জীবন রয়েছে। বিয়ের পর যদি স্বামী জব করতে না দেয়, নিজের মা ভাই বোনকে দেখা শোনা না করতে দিলে, তখন সবাই তো আর এক হয় না। ইস্যু একবার চেষ্টা করে দেখতে পারো, ইনশাআল্লাহ ভালো কাউকে পাবে। ঈশিতা কফি শেষ করে টেবিলের উপর মগ রেখে বলল, আমার কথা বাদ দাও, এখন বলো তুমি কবে বিয়ে করছো? আমার অতীত জানলে বাঙালি মেয়েরা জুতা মেরে চলে যাবে। একথা শুনে ঈশিতা শব্দ করে হেসে উঠল। অন্যদিকে রাতের হাত জোড়া কিবোর্ডের উপর থেমে গেছে। সে অপলক নয়নে হাসতে থাকা রমণীর পানে তাকিয়ে রইল এবং বিড়বিড় করে বলল, তোমার হাসি খুব সুন্দর। আলো চকলেট খেতে খেতে বাগানে এলো। টুনাটুনি কচি ঘাস খাচ্ছে আর এদিক সেদিক লাফালাফি করছে। সোবান খান দোলনায় বসে থেকে চা খাচ্ছেন আর আদা সারা সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে বোনের সাথে। একটু আগে ভার্সিটি থেকে ফিরেছে লোকটা। হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি চকলেট খেয়ে নিয়ে পা থেকে নুপুর জোড়া খুলে ওড়নার আঁচলে বেঁধে রেখে দিল। সে আগের মতো আর ভুল করতে চায় না। খুবই সাবধানে পা টিপে টিপে এগাতে লাগলো। মেয়েটার হাবভাব দেখে সুবহান খান হাসলেন, তবে কিছু বললেন না, কারণ তিনি সবসময় মেয়েটার দলে। আলো স্বামীর পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রাখলো। এই বজ্জাত লোকটা গতকাল তাকে বাথটবের পানিতে ফেলে দিয়েছিল, তাও মাঝরাতে। তাই এখন সেটা প্রতিশোধ নেওয়ার পালা। সে মনে মনে শয়তানি হাসি দিয়ে ধাক্কা দিতে যাবে, তখনই আদার পিছনে ফিরে মেয়েটার মাথা চেপে ধরে সুইমিং পুলের পানিতে ফেলে দিল। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে সোবহান খানের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। তিনি আতঙ্কে উঠে নীলচে পানির মাঝখানে তাকালেন। বেচারির পানি খেতে খেতে অবস্থা খারাপ। কোনো মতে দেয়াল ধরে ভেসে উঠে হতভম্বের মতো স্বামীর দিকে তাকায়। লোকটা যে এমন কিছু করবে ভাবতেই পারেনি। সে চোখ মুখ মুছে কাশতে কাশতে দাদাজানের দিকে ছলছল চোখে তাকায়। নাকে মুখে পানি ঢুকে চেহারা রক্তিম হয়ে উঠেছে। সোবহান খান তড়িঘড়ি করে ছুটে এলেন। এটা কি করলে তুমি? মেয়েটাকে ফেলে দিলে কেন? আদার কল কেটে কপাল কুঁচকে বলল, তোমার নাতবউ যে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তখন তুমি তো সবটা দেখো চুপ করেছিলে। ধরা পড়ে সোবহান খান এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, তাই বলে অসময়ে মেয়েটাকে পানিতে ফেলে দিবে? তুমি আমার দাদা নাকি ওর দাদা? ওর দাদা? ইয়ে না, মানে তোমাদের দুজনেরই। আদার শান্ত চোখে দাদাজানের দিকে তাকায়। সোবহান খান চলে যেতে যেতে বললেন,
মেয়েটাকে নিয়ে এসো। আদার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলল, তুমি ভালো হবে না, তাই না? আলো কিছু না বলে সুইমিং পুল থেকে উঠে এলো। তারপর জানতে চাইলো, আমি তো নুপুর খুলে রেখেছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? আদার এগিয়ে আসতে আসতে স্বাভাবিক গলায় বলল, তোমার শরীরের ঘ্রাণ টের পেয়েছিলাম। একথা শুনে আলো নিজের শরীর শুকতে লাগলো। কই, সে তো কোনো ঘ্রাণ পাচ্ছে না। মেয়েটার কাণ্ড দেখে আদার ঠোঁটে কামড়ে হেসে বলল, ওটা তুমি অনুভব করতে পারবে না। আলো হতাশ হয়, তারপর কিছু একটা খেয়াল করে চিন্তিত মুখে বলল, আমার নুপুর পানির মধ্যে রয়ে গেছে। আদার কপাল কুঁচকে এগিয়ে এসে সুইমিং পুলের ভেতর তাকায়। কোথাও নুপুর দেখতে না পেয়ে বুড়ো কুঁচকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আলো ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিল তাকে। তারপর খিলখিল করে হাসতে হাসতে বলল, নিন, এখন হিসাব বরাবর ৫০। একথা বলে আলো নিজের জুতা হাতে নিয়ে দৌড়ে চলে গেল। আর আদার খান পানির ভেতর থেকে উঠে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি দেখে নেব, শয়তান মেয়ে। রাতের শহরের দৃশ্য অদ্ভুত সুন্দর ও মোহনীয়। ব্যস্ত রাস্তার দুধারে ল্যাম্পপোস্টের আলোয় সবকিছু পরিষ্কার ও রঙিন। ফুটপাতে হরেক রকমের খাবারের দোকান বসেছে। ভাজা পোড়া দোকানে একটু বেশি ভিড়। সে ভিড়ের মাঝ থেকে রাত বেরিয়ে এলো, হাতে প্লেট আর প্লেট ভর্তি মাশরুম চপ, শিক কাবাব, ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু রয়েছে। ঈশিতা বাইকের সাথে হেলান দিয়ে ছেলেটার কর্মকাণ্ড দেখছিল। তার মনে হয় না এর আগে কখনো রাস্তার পাশে ভিড় ঠেলে ঠুলে কিছু নিয়েছে রাত। ছেলেটা হয়তো এর আশেপাশেও আসেনি, কিন্তু এখন তার জন্য মাঝে মধ্যে মাঝে পথে বাইক থামিয়ে আড্ডা দেয়, এসব খায়। আজও সেটার ব্যতিক্রম হলো না। নিন ম্যাম, আপনার ফাস্ট ফুড। ঈশিতা মুচকি হেসে প্লেটে নিয়ে বলল, থ্যাংক ইউ। রাত হেসে মেয়েটার পাশে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ঈশিতা কাবাব খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? কেন? এইগুলো খেতে ভালো লাগে না। তাহলে কি খাবে? রাত ঘাড় কাত করে মেয়েটা ঠোঁটের দিকে তাকিয়ে থেকে বলল, আমি আজ পর্যন্ত কাউকে কিস করিনি। কেন? ইচ্ছে করেনি কখনো। বিয়ের পর বউকে চুমু খেও, এখন চপ খাও। বলে ঈশিতা মাশরুমের চপ রাতের মুখের সামনে ধরলো। রাত চুপচাপ মাথা নিচু করে মুখে তুলে নিল। হাতে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে ঈশিতা কিছুক্ষণ থাম মেরে থাকলো। তার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে আশেপাশে তাকিয়ে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে নিল। অজানা অনুভূতিকে দমিয়ে উগ্র কণ্ঠে বলল, বাড়ি যাব। রাতের কপাল কুঁচকে গেল। এত তাড়াতাড়ি? শরীর খারাপ লাগছে, ডক্টরের কাছে নিয়ে যাব। ঈশিতা হঠাৎই রেগে মেগে চিল্লিয়ে উঠল, না, আমার কিছু হয়নি, কিন্তু তোমার সাথে থাকতে ভালো লাগছে না আমার। আমি বিরক্ত তোমার পেশাল পাড়াতে। এখন কেন জানি মনে হচ্ছে তোমার সাথে বন্ধুত্ব করাটাই সব থেকে বড় ভুল হয়েছে আমার, কারণ তুমি একটা বাজে ছেলে। আশেপাশে সবাই তাদের দিকে তাকায়। রাত মেয়েটার রাগান্বিত চেহারা দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ বিল মিটিয়ে একটা রিকশা ডাকলো। তারপর ভাড়া দিয়ে মেয়েটাকে নিয়ে যেতে বলে সে বাইক নিয়ে চলে গেল। আর ঈশিতা হতভম্বের মতো শুধু চেয়ে চেয়ে দেখলো। আচ্ছা, লোকটা কি রাগ করলো? রাত বাজে ১২টা। খানবাড়ির ডায়েরি রুমে পিনপতন নীরবতা ভাঙলো এক জোরালো পদা আঘাতের শব্দে। নেশায় বুঁদ হয়ে এলোমেলো পায়ে টলতে টলতে ভেতরে প্রবেশ করলো আবরার খান। রাত ডান হাতে একখানা মদের বোতল ও বাম হাতে অফিস ব্যাগ। শরীর থেকে কোট খুলে ছুঁড়ে মারলো এদিকে। আধ খাওয়া বোতলে চুমুক দিতে দিতে তার রক্তিম চোখে দৃষ্টি গিয়ে পড়ে সিঁড়ির ওপর। ওখানে মেয়েটা পানির জগ হাতে
থম মেরে দাঁড়িয়ে আছে। আলো জানতো রাত আগে নেশা করতো, কিন্তু কখনো সে এমন মাতাল অবস্থায় দেখেনি। সবসময় পরিপাটি গুছিয়ে থাকা যুবককে আজ দেখতে ছান্ন ছাড়া লাগছে। মেরুন রাঙা ইন করা শার্ট কুঁচকে ভিজে এলোমেলো হয়ে আসে। বুকের কাছে 3টে বোতাম খোলা। মাথার বড় বড় চুলগুলো কপালের চারদিকে লেপ্টে আছে দেখে কোনো পাগলের থেকে কম লাগছে না। ওই রক্তবর্ণ তীক্ষ্ণ চোখে চোখ পড়তে আলো ভয়ে শুকনো ঢোক গিলল। ছেলেটা তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, আর না বাজে নজরে তাকিয়েছে। তবুও স্বামীর বলা কথাগুলো শুনে সে মনে মনে রাতকে ভয় পায়। তাই তো ছেলেটাকে এই অবস্থায় দেখে পিছনে ঘুরে দৌড় দিতে শুনতে পেল, আমি খুব খারাপ, তাই না বোম্বাই মরিস? আলো থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভালো মানুষরা কখনো নেশা করে না। রাত হেলতে দুলতে হাতের কাছের বোতলটা টেবিলের উপর রেখে সোফার সাথে হেলান দিয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসলো। ছেড়ে দিয়েছিলাম, সবকিছু ছেড়ে দিয়েছিলাম। তাহলে আবার কেন এমন করছেন? রাত দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বুকের মাঝে হাত রেখে অস্পষ্ট স্বরে বলল, এখানে খুব ব্যথা হচ্ছিল তাই। বিষয়টা অন্যরকম লাগলো আলোর কাছে। সে এক বুক সাহস নিয়ে আস্তে ধীরে নেমে এসে রাতের সামনে দাঁড়ালো। কেন ব্যথা করছে? আপনার ভাইয়াকে ডাকবো? রাত দুদিকে মাথা নাড়িয়ে বলল, এই ব্যথা চিকিৎসা ভাইয়ের কাছে নেই। একটু থেমে রমণীর চোখে চোখ রেখে জানতে চাইল, আমি কি খুবই খারাপ? আমি আপনার বিষয়ে যতটুকু জেনেছি তাতে বোঝা যায় আপনি প্লেবয় ছিলেন, কিন্তু জোর করে তো কিছু করেননি। আর না কোনো মেয়েকে ধোঁকা দিয়েছেন। আপনি বিদেশে থাকাকালীন এসব করেছেন, আর ওখানে এগুলো খুবই নর্মাল ব্যাপার। তবে এখানে আপনারও দোষ আছে। আপনি খোলা খাবারে মুখ না দিয়ে নিজের জীবনে ফোকাস করতেন। আপনার সাথে তো আপনার ভাইয়াও ছিল, কই ওনার তো এমন ব্যাড রিপোর্ট নেই। আপনাদের শরীরে একই বংশের রক্ত বইছে, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি অতীত ভুলে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন, এমনকি ভালো পথেও চলে এসেছেন। আর এটাই বা কয়জন পুরুষ করে? আপনি জানেন আপনার এই পরিবর্তনে আপনার ভাই কতটা খুশি হয়েছে? উনি প্রায়শই বলেন, আমার ছোট ভাই ভালো হয়ে গেছে। তাহলে এখন বুঝুন, আপনি খারাপ নাকি ভালো। অতীত কম বেশি সবারই থাকে। সবকিছু ভুলে নিজেকে শুধরে নিয়ে ভালোর পথে এসেছেন, এটাই অনেক ভাইয়া। মেয়েটার কথাগুলো শুনলো রাত বিপরীতে শুধু বলল, আমাদের শরীরে একই রক্ত হলেও শিক্ষা আলাদা। ছোটবেলা থেকে অন্যের টাকা পয়সা কিভাবে উড়াতে হয় সেটাই শিখে এসেছি। আমি আমার ভাইয়াকে একটু একটু হিংসা করতাম। আমাকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছিল যেখানে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতাম না। বাট আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আই রিয়েলি চেঞ্জ মাই ব্যাড হ্যাবিট। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনে ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম সুশিক্ষার প্রয়োজন, নয়তো এমন স্বার্থপরই তৈরি হবে ব্যক্তি। আমি হাজার চেষ্টা করেও একজনের চোখে ভালো হতে পারলাম না বোম্বাই মরিস, পারলাম না। বিড়বিড় করতে করতে রাত ঘুমে ঢলে পড়ল। আলো পানি জগ রেখে রাতের কাছে আসতে চাইলে টের পেল সিঁড়ি বেয়ে কেউ নামছে। মেয়েটা চোখেতে ঘাড় ঘুরিয়ে তাকায়। স্বামীকে গম্ভীর মুখে আসতে দেখে আলো সরে যায়। তুমি এখানে? পানি নিতে এসেছিলাম। আদার আর কিছু না বলে রাতকে পর্যবেক্ষণ করে নিয়ে কাছে এলো। ছোট ভাইকে ধরে সাবধানে দোতলায় নিয়ে যেতে লাগলো। আলো সেদিকে এক পলক তাকিয়ে জগ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। রাতকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। পরনের শার্ট, পায়ের বুট, মোজা খুলে দিয়ে গায়ে চাদর
টেনে দিল। এসি অন করে ডিম লাইটে জ্বালিয়ে দেয়। আদার কপাল কুঁচকে ভাইয়ের লালচে চেহারার দিকে তাকিয়ে থেকে আনমনে আওড়ালো, কিছু তো একটা হয়েছে। পরন্ত দুপুর বেলায় রোদ্দুর মাঝে বাস স্টেশনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে ছায়া, পরনে নীল টপস ও সাদা স্কার্ট। রোদের কারণে উজ্জ্বল শ্যাম বর্ণের মুখটা রক্তিম হয়ে উঠেছে। বারবার ওড়না দিয়ে কপালের ঘাম মুছছে। 5 মিনিট দেরি করে আসার ফলে বাস মিস করেছে। পরবর্তী বাস কখন আসবে সেটাও জানে না। মেয়েটা বিরক্তিতে হাত ঘড়ির দিকে তাকায়। 2টো বেজে যাচ্ছে, অথচ সে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাইলেই ভূত হচ্ছে। ছায়া আর কিছুক্ষণ অপেক্ষা করে সামনের পথ ধরে হাঁটতে শুরু করলো। কোনো রিক্সা বা অটোতে করে যাবে। ছায়া রাস্তা পার হওয়ার সময় খেয়াল করলো, তার সামনে এসে একটা কার থেমেছে। ভর দুপুর বেলা এমন নির্জন পথে কালো রঙের গাড়ি দেখে মেয়েটা ভয় পেয়ে পিছিয়ে যায়। ছোটবেলায় শুনেছে এমন কালো গাড়িতে করে বাচ্চাদের ধরে নিয়ে যায় রাস্তা থেকে, কিন্তু সে তো বাচ্চা নয় তাহলে। আরে ধুর, সে এসব কি ভাবছে? বাচ্চা না হলেও তো একটা মেয়ে, আর আজকাল মেয়েরা কোথাও নিরাপদ নয়। মেয়েটার আকাশ পাতাল ভাবনার মাঝেই ডোরের কাছে নেমে গেল। ছায়া কাঁধে ঝুলন্ত ব্যাগ চেপে ধরে দৌড় দিতে চেয়েও কিছু একটা খেয়াল করে দিল না, বরঞ্চ চোখ দুটো বড় বড় করে বিষমে তাকিয়ে রইল যুবকের পানে। কোথায় যাচ্ছেন মিস? রাস্তার মধ্যে মানুষটা দেখা পাওয়া অপ্রত্যাশিত ছিল ছায়ার। সে চোখের পলক ঝাপটিয়ে দীর্ঘকণ্ঠে বলল, বাড়িতে। পায়ে হেঁটে হেঁটে? তাহলে কি উড়ে উড়ে যাব? মিনময় হেসে বলল, গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনার সময়ের মূল্য অনেক, অহেতুক আমার জন্য সেটা নষ্ট করেন না। বন্ধুর শালী সাহেবার জন্য এটুকু করাই যায়। আর আমরা এখন বেআইন, সো কাম। একথা বলে মিনময় নিজেই পাশের ডোর খুলে দিল। ছায়া আর আপত্তি করলো না, চুপচাপ উঠে বসলো। মেয়েটা সিট বেল্ট লাগিয়ে নিতেই মিনময় গাড়ি স্টার্ট দিল এবং ঠিকানা জিজ্ঞেস করলো। ছায়া গুটিসুটি হয়ে বসে থেকে ক্ষণে ক্ষণে আর চোখে পাশে বসা থাকা সুদর্শন যুবকের দিকে তাকাচ্ছে। লোকটা ঠোঁট কামড়ে একা হাতে মনোযোগ সহকারে ড্রাইভ করছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। কাঙ্ক্ষিত স্থানে এসে মিনময়ের গাড়ি থামে এবং ছায়া ধন্যবাদ দিয়ে নেমে পড়ল। মেয়েটা চলে যেতে চাইলে মিনময় পিছন থেকে ডেকে ওঠে। ছায়া ফিরে এলে মিনময় একটা কাঠ বাড়িয়ে দিল। সেটা দেখে জিজ্ঞেস করলো, এটা কিসের কাঠ? আমার বিয়ের। ছায়া চমকে উঠল, কি? মিনময় মেয়েটার রিয়েকশন দেখে নিঃশব্দে হেসে বলল, রিল্যাক্স মিস, আই এম জাস্ট কিডিং। তবুও ছায়া স্বস্তি পেল না। ও চট করে কাঠ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মিনময় এক হাতে মাথার চুলগুলো ব্যাগবেয়াসা করতে করতে বলল, সামনে আমার একটা অনুষ্ঠান রয়েছে। বলতে পারেন সকল ভক্তদের সাথে দেখা করব, অটোগ্রাফ দিব। ওই দিন আপনার আপুর বলা কথাগুলো শুনে সিদ্ধান্ত নেই সবার সাথে মিট করব। আপনাকে আমি পার্সোনালি ইনভাইট করলাম। আই হোপ আপনি আসবেন। আপনার দুলাভাই আপুও আসবে। আর হ্যাঁ, আপনার ছোট বোন মায়াকেও নিয়ে আসবেন। ছায়া একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। মিনময়ের চোখে সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিতে বলল, খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হচ্ছে। টেক কেয়ার অফ ইউ। ছায়া হাত নাড়িয়ে বলল, বাই গায়ক সাহেব, সাবধানে যাবেন আর আপনিও নিজের খেয়াল রাখবেন। আজ রাতে অফিসে যায়নি, সারাদিন ঘুমিয়ে পার করেছে। সন্ধ্যাবেলা উঠে গোসল করে বেরিয়ে এলো। আলো রান্নাঘরে টুকটাক কাজ করছিল আর শেফালি চাচি মসুর ছুটি বাসছেন।
দেবরকে দেখে আলো ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করতে দিল। সবকিছু গরম করে ডাইনিং এ রেখে বলল, আসুন ভাইয়ারা। চুপচাপ এসে চেয়ার টেনে নিয়ে বসলো। আলো প্লেটে খাবার বেড়ে দিল। সোবহান খান বাহিরে গিয়েছেন, ফেরার পথে নাতবউয়ের জন্য এটা সেটা নিয়ে আসেন। মেয়েটা আবার বাহিরের খাবার খেতে খুব পছন্দ করে, তাই আজকেও নিয়ে এলেন। দাদাজানকে দেখে আলো হাসি মুখে এগিয়ে আসে ডাইনিং রুমে। আজকে কি নিয়ে এসেছো দাদাজান? সোবহান খান জিনিসের টোপলা দিয়ে বলেন, ফুচকা, চটপটি, মাংসের পেঁয়াজু আর সমোসা। জিনিসের নাম শুনে আলোর চোখ দুটো চিকচিক করে উঠল। সে কিছু বলতে যাবে, তার আগে শুনতে পেল, এসব হাবিজাবি রাস্তার খাবার নিয়ে এসে তুমি আমার বউয়ের পেট খারাপ করাচ্ছ দাদাজান। আদা দোতলা থেকে নেমে এসে গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে। সেগুলো শুনে আলো প্রতিবাদী কণ্ঠে বলল, মোটেও আমার পেট খারাপ হয় না। এবার যদি বমি করো তাহলে ঘাড় ধরে রুম থেকে বের করে দিব। আলো ঠোঁট উল্টে দাদাজানের দিকে তাকায়। সোবহান খান বড় নাতির উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, আমার নাতবউকে বের করে দিলে তোমাকেও এ বাড়ি থেকে বের করে দিব। আদা থমথমে মুখে বলল, তুমি আস্ত একটা গিরগিটি। আলো ফিক করে হেসে দিয়ে ওখান থেকে চলে গেল। গরম গরম কফি বানিয়ে নিয়ে এসে স্বামীকে দিল। তারপর সে ফুচকা রেডি করতে শুরু করলো। কোনো সমস্যা হয়েছে? আদার রাতের পাশে চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো। রাত খেতে খেতে জবাব দিল, সব ঠিক আছে। আদার আর কিছু বলল না, শুধু নিজের বউয়ের দিকে তাকিয়ে রইল। ডিনার করার পর আলো স্বামীর কাছে বায়না করে, আজ রিকশায় করে ঘুরবে এবং রাতের শহর দেখবে। আদার সোজাসাপটা না করে দেয়, কারণ তার ভার্সিটির জরুরি কাজ আছে, এবং এটাও বলে অন্য কোনো সময় নিয়ে যাবে। কিন্তু আলো তো আলোই, সে জেদ ধরে বসে আছে। আজ যাবে মানে যাবেই। এমনকি শাড়ি পরে সেজে গুজে তৈরি হয়ে বসে আছে। মেয়েটা যখন দেখলো এত কাজ হচ্ছে না, তখন কান্নাকাটি শুরু করে দিল। তার কুমিরের কান্নার কাছে আদার আত্মসমর্পণ করে। বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, নয়তো তাকে শান্তিতে থাকতে দিবে না মেয়েটা। আজকাল একটু বেশি জেদ তেরামি করছে। রাতের আধারের নিস্তব্ধতার মাঝে নির্জন পথ দিয়ে স্বামীর হাতে হাত রেখে হাঁটছে আলো, অন্য হাতে একগুচ্ছ গোলাপ। একটু আগেই রিকশায় করে দুজন মিলে শহর ঘুরছে। আপাতত এখন হেঁটে হেঁটে বাড়িতে ফিরছে। খুশি হয়েছ? আলো একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, খুব। আদার মুচকি হেসে হাত ছেড়ে দিয়ে শাড়ি বেঁধে করে কোমর চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, এত দূর পথ হেঁটে যেতে পারবে? এখনই তো পা ব্যথা করছে। তাহলে রিকশায় উঠলে না কেন? আপনার সাথে হাঁটবো তাই। ঠিক আছে, চলো। মাঝপথে এসে আলো কোমর চেপে ধরে থেমে যায়। তার পা জোড়া আর চলছে না। মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকাবকি করলো। শুধু শুধু যেতে করে জুতা খুলো। স্বামীর কথা শুনে আলো চোখ দুটো বড় বড় করে তাকায়। সেটা দেখে আদার বিরক্তিতে বলল, এমনভাবে তাকিয়ে আছো যেন তোমাকে আমি শাড়ি খুলতে বলেছি। আলো কিছু না বলে হিল জোড়া খুলে দিল। সে বুঝতে পারছে না এই লোকটা তার জুতা নিয়ে কি করবে। ভাবনার মাঝেই সে নিজেকে শূন্য অনুভব করলো। আলো চমকে উঠে দুহাতে স্বামীর গলা আঁকড়ে ধরে বিষমে তাকায়। এটা কি করেছেন আপনি? আদার এক হাতে মেয়েটার জুতা নিয়ে অন্য হাতে পাজা কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে এবং বলে, মুখ বন্ধ করে থাকো, নয়তো আছাড় মারবো। লোকে দেখলে কি ভাববে?
কে কে ভাবলো না ভাবলো, আই ডোন্ট কেয়ার। আমি অন্যের বউকে নয়, নিজের বউকে নিয়ে যাচ্ছি। আলো কিছু না বলে কাঁধে মাথা রেখে মানুষটার মুখের দিকে তাকায়। তখনই তার মনে শুকনো ইচ্ছে জাগলো। সে আশেপাশে নজর বুলিয়ে নিয়ে মাথা উঁচু করে টপ দুটো চুমু বসিয়ে দিল স্বামীর বাম গালে। হঠাৎই আধারের পাঁজরা শেয়ান হয়ে গেল। সে চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকাতে খিলখিল করে হেসে উঠল। জান। আলো তজনী আঙুল দিয়ে স্বামীর গালে আঁকিবুকি করতে করতে আদুরে কণ্ঠে ডাকে। এই প্রথম বউয়ের মুখ থেকে এই বাক্য শুনে আদারের হৃদয় কাঁপল। সে শুকনো ঢোক গিলে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো, মাঝ রাস্তায় আমাকে সিডিউ করার একদম চেষ্টা করবে না। চুপচাপ ভদ্র মেয়ের মতো। আদা সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না, কারণ পাজি মেয়েটা তার ঠোঁটে চুমু দিয়েছে। আদার চোখ বুজে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। সে জানে এই মেয়েটা ইচ্ছে করে তাকে জ্বালাচ্ছে, কারণ তারা এখন বাইরে, আর সে চাইলেও কিছু করতে পারবে না। তাই তো অসভ্য মেয়েটা সুযোগের ফায়দা তুলছে। ভালোবাসি, ছোট একটা বাক্য, অথচ সেই বাক্য শোনা মাত্রই আদারের হৃদয় থমকে গেল। সে মেয়েটার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, কি বললে? আবার বলো। আলো প্রাণ খোলা হাসি দিল। তারপর প্রিয় মানুষটিকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ মিস্টার খান।